সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের ষাটলিপি শতদল কম্পিউটার এবং ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা কি আমাকে শুনছেন? হ্যালো আব্দুল সেলিম। আচ্ছা, থ্যাংক ইউ। আব্দুল সেলিম, আপনি কি অনার্স কমপ্লিট করছেন বা অনার্স শেষ? লেখাপড়াটা আমার অনার্স শেষ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, প্লাবন চন্দ্র দাস, আপনি? আমার অনার্স কমপ্লিট। এই মুহূর্তে কোন জেলায় আছেন যদি বলতেন? সুনামগঞ্জ জেলার ছাত্র উপজেলা। ও আচ্ছা, থ্যাংক ইউ। সাথে থাকেন। দীপ সাহা, আমার অনার্স শেষ হয়নি, অনার্স চলতেছে। আচ্ছা আচ্ছা, সাথে আরো কয়েকজন আছেন, আমি সবাইকে ইয়ে করতে পারছি না। বিজয়, হ্যাঁ আমার মাস্টার্স শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আরো যারা আছেন সবাইকে অভিনন্দন ষাটলিপিতে। ষাটলিপি এর আগে কি আপনারা কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না না হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাদের নিয়ে শুরু করি। জয় মল্লিক, আপনার কি লেখাপড়া অনার্স কমপ্লিট? জয় মল্লিক, আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম। না, আমি অনার্স এখনো শেষ করি নাই। আচ্ছা, সমস্যা নেই। আমি প্রথমে ষাটলিপি কারা আবেদন করতে পারবে বা কারা পারবে না, আমি এটা নিয়ে একটু আলোচনা করে আপনাদের ষাটলিপিতে যাব, ঠিক আছে? হ্যালো আব্দুল সেলিম, সবাই কি শুনছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুরু করছি। থ্যাংক ইউ। ষাটলিপি আসলে কোনো ভাষা নয়, এটি একটি সাংকেতিক চিহ্ন। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা বিস্তারিত কোনো বিষয়কে সংক্ষেপে তুলে ধরতে পারি। তো এই ষাটলিপিতে কারা অ্যাপ্লাই করতে পারবে বা কারা পারবে না এটা একটু জেনে নিন। ষাটলিপি তো আমাদের ষাটলিপি অর্থাৎ ষাটলিপিকার এবং ষাট মুদ্রাক্ষরিক। ষাটলিপিকার হলো 13 গ্রেড, ষাট মুদ্রাক্ষরিক হলো 14 গ্রেড। এই দুইটাতেই আপনাদের ষাটলিপি এবং টাইপ দুইটাই প্রয়োজন। অর্থাৎ ষাটলিপিতে আপনাদের গতি থাকতে হবে। ষাটলিপি যেটা আমরা লিখবো, এটা লিখন পদ্ধতি, এটাতে আমাদের গতির প্রয়োজন। ইংরেজিতে 75 থেকে 80 এবং বাংলাতে 45 থেকে 50। ইংরেজি টাইপ আপনার পার মিনিট 30 এবং বাংলার টাইপ পার মিনিট 25। এইগুলো আপনাদের রেগুলার করতে হবে। ষাটলিপিটা আমরা আপনাদের নিয়ে যাব সেই গতিতে, আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। এখন আপনাদের আমি বলবো যে ষাটলিপির চাকরিটা হলো আপনাদের অনার্স কমপ্লিট যারা করছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা অনার্সে পড়ারত আছেন তারা ষাটলিপিটা শিখছেন, অনার্স কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের দক্ষতা তৈরি হবে, তখন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন যারা পড়ারত আছেন। বা আবার বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলোতে ইন্টার পাশেরও ষাট মুদ্রাক্ষরিক যেটা 14 গ্রেড, সেই পোস্টে সার্কুলারগুলো দেয়, এইটাতেও আপনারা করতে পারবেন অ্যাপ্লাইগুলো। আর মন্ত্রণালয়ে আপনার ষাটলিপিকার বা ষাট মুদ্রাক্ষরিক দুইটার গ্রেডই 13 এবং দুইটাতেই আপনার অনার্স কমপ্লিট, এটা ব্যঞ্জনীয়। বুঝছেন আমার কথা? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ষাটলিপি শিখতে আমাদের কি কি বিষয়গুলো লাগবে আমি একটু আপনাদের বলে দিই, আপনারা নোট করবেন। পরবর্তী ক্লাসে ওইগুলো নিয়ে আমরা শুরু করব। তো প্রথমে লাগবে আমাদের বাংলা একটি খাতা, একটি বাংলা খাতা, যেগুলো একটু বড় সাইজের। আপনারা কি আমার কথা শুনছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনাদের একটি বাংলা খাতা লাগবে।
এই খাতাতে আপনাদের আচরগুলো আমরা ধরিয়ে দিব এবং সেই আচর অনুসারে আপনারা প্র্যাকটিসগুলো চালিয়ে যাবেন। তা আগামী ক্লাসে আপনাদের বাংলা খাতা এবং একটি কলম নিয়ে সবাই আমাদের এই লাইভ ক্লাসগুলোতে যোগদান করবেন। এখন আমি বলবো আপনাদের ষাটলিপিতে যদি চাকরি হয় কোনো মন্ত্রণালয়ে, সেখান থেকে আমরা কোথায় পর্যন্ত প্রমোশনগুলো পেতে পারি, ঠিক আছে? হাত তুলেছেন এক, যে আব্দুল সেলিম, কিছু বলবেন আপনি? বাংলা খাতা বলবেন, এটা কি যে দাগ দাগ খাতা যেগুলো পাওয়া যায় ওইগুলো নাকি আমি প্লেন যেগুলো? না, প্লেন না, ওই ম্যাথ না, এই দাগ দাগ যে বাংলা খাতাগুলো আছে আমরা প্রাইমারিতে লিখছি না, সরিয়া ক খ, বড় সাইজটা লাগবে, বড় সাইজটা আমি আপনাদের ক্লাসে দেখাই দিব। একটা বাংলা এটা ভালো, আমি গ্রুপে আপনাদের এই খাতার একটা ছবি দিয়ে দেব। তো এখন আমরা ষাটলিপির প্লাবন, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ষাটলিপি আমরা 13 গ্রেড, এখানে যদি মিনিস্ট্রিতে কেউ আমরা ষাটলিপিতে যোগদান করি তাহলে আপনাদের প্রথম প্রমোশন হবে পিও পোস্টে, অর্থাৎ 10ম গ্রেডে। 5 বছর পর আপনাদের পদোন্নতি হবে 10ম গ্রেডে, এবং তার 5 বছর পর যদি কোনো জ্যাম বা জট না থাকে তাহলে আপনি যাবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে, এবং লাস্ট পর্যায়ে আপনি উপসচিব হিসেবে যেতে পারেন পদোন্নতি পেয়ে, অর্থাৎ 6ষ্ঠ গ্রেড পর্যন্ত আমরা যেতে পারি ষাটলিপিতে যদি কেউ যোগদান করি। আর এই জন্য আমাদের প্রয়োজন ষাটলিপির আচর ভালো করে শেখা এবং টাইপের গতি 30 এবং 25, অর্থাৎ বাংলায় 25, ইংরেজিতে 30 পার মিনিট তুলতে হবে। এটা আপনাকে বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন থ্যাংক ইউ। তো যারা এখন ইয়েতে আছেন, ষাটলিপির কোর্সটা করবেন এই মনোভাব নিয়ে বসছেন, তারা আজ থেকে আপনাদের সার্কুলারে অ্যাপ্লাইগুলো অবশ্যই শুরু করবেন। বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয়ে যে সার্কুলারগুলো আছে এগুলো আপনাদের অ্যাপ্লাই এখনই শুরু করতে হবে। আর আগামী দিন আপনাদের এই ক্লাসটা শুরু হবে আগামী মানে যে ক্লাসগুলো কন্টিনিউ হবে প্রতি রবি এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আপনাদের বড় বাংলা খাতাগুলো আমি ছবি তুলে আপনাদের এই গ্রুপে পোস্ট দিয়ে দিব, ওটা দেখে আপনারা একটা বাংলা খাতা এবং কলম নিয়ে বসবেন। প্রতিটা আচর আমরা দেখিয়ে দেব যে কিভাবে আচরগুলো লিখবেন এবং কিভাবে আপনাদের গতিগুলো বৃদ্ধি করবেন। টাইপটা আমরা অনলাইনে শিখা, অনলাইনে না, টাইপটা আপনাকে নিজে করতে হবে, কারণ এটা তো বলে দিয়েছে মানে আমাদের সফটওয়্যার জন্য। সফটওয়্যার বলতে কি ওটা পরে আপনাদের প্রথমে আমরা টাইপ যেটা বলে দেব প্রতি ক্লাসে, যে কিবোর্ড এবং ল্যাপটপ যার যেটা আছে, অথবা কার যদি ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে আপনারা একটা কিবোর্ড নেবেন এবং ফোনের সঙ্গেও এটা অ্যাড করা যায়, সেটাও অ্যাড করে নিতে পারবেন। ক্লাস আপনাদের শুরু হবে প্রতি রবি এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 এবং আচলে প্লাবন দাস কিছু বলবেন? আর একটা জিনিস আমার জানতে ইচ্ছে হচ্ছে যে ষাটলিপি যে প্র্যাকটিক্যালি যে পরীক্ষাটা হয় এটা কি কম্পিউটারে হয় নাকি হাতে লেখা হয়? না, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। ষাটলিপিতে যে পরীক্ষাটা হবে এটা আপনার 3 মিনিট বাংলা ডিকটেশন এবং 3 মিনিট ইংরেজি ডিকটেশন দেবে। 3 মিনিট যদি ডিকটেশন দেওয়া হয় তাহলে 10 মিনিট সময় দেওয়া হবে ভাঙাতে। ইংরেজি বাংলা দুইটাই সেম, অর্থাৎ আপনাকে এটা হাতে কলমে লিখতে হবে। উনি বলবে
যে কোনো একটা টপিকস নিয়ে মুখে বলবে, আর সেটাই আপনাকে আচরের মাধ্যমে লিখতে হবে। আমরা যে আচরটা আপনাকে শেখাবো সেই আচরের মাধ্যমে সেটা লিখে পরবর্তীতে উনি যখন বলবে ডিকটেশন বা স্যার যে আপনারা যা লিখছেন শর্ট হ্যান্ডে সেটা বাংলায় বা ইংরেজিতে ভাঙান, তখন সেগুলো আপনারা বাংলা বা ইংরেজিতে ভাঙাতে পারবেন। এটা কম্পিউটারে না, কম্পিউটারে শুধু টাইপ করা 30 মিনিট, সরি আপনাকে বাংলায় 25 এবং ইংরেজিতে 30, এটা টাইপ আলাদা শিট দেওয়া হবে, সেই শিট অনুসারে ওনারা এই টাইপটা নিয়ে থাকবে এবং স্বাদলিপি আলাদা পরীক্ষা হবে। স্বাদলিপিতে পরীক্ষায় যদি কেউ পাশ করে তারা টাইপ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, অথবা যদি আগে টাইপ পরীক্ষাটা নেয় তবে পরবর্তীতে স্বাদলিপিতে টাইপ পাশ করার পরেই যোগদান করতে পারে, সেটা ব্যতীত আর পারবেন না। ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। তো তো আগামীতে আপনাদের আমরা বলে দিব যে কোন আচরগুলো কিভাবে লিখবেন আমাদের বই হিসাবে, আর বইগুলো তো আপনারা কালেক্ট করবেন আমাদের থেকে। আমাদের যিনি আছেন অ্যাডমিন মহোদয় আপনাদের জানিয়ে দেবে কিভাবে বইগুলো পাবেন, এবং বাংলা খাতা ও কলম নিয়ে আগামী রবিবার সন্ধ্যা 7টায় আপনারা সবাই এই অনলাইনে যোগদান করবেন। তখন আপনাদের অ্যাকুরেট আচরগুলো আমরা হাতে কলমে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তো বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার, আমাদের কোর্স কমপ্লিট করার পর হ্যাঁ, আমাদের তো একটা পরীক্ষা নেবেন, এটা কি আমরা অনলাইনে দিতে পারবো নাকি সরাসরি উপস্থিত হয়ে দিতে হবে? এটা অনলাইনে দিতে পারবেন, আমরা কোশ্চেনটা দিয়ে দেব যদি পরীক্ষাটা এইভাবে নেয়। যেহেতু আপনারা দূরে থাকেন, আসাটা তো ওইভাবে কষ্টকর, পরীক্ষাটা নিয়ে পরীক্ষাটায় পাশ করলে আপনাদের আমরা সার্টিফিকেটটা দিয়ে দিব। আর যদি কারো খুবই প্রয়োজন হয় আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। পরীক্ষাটা আর ডিকটেশন আমরা যেভাবে আপনাদের দেব সেইভাবে আপনারা যদি ধরতে পারেন তখন আপনাদের গতিও বৃদ্ধি পাবে এবং বুঝতে পারবেন যে আপনারা পাস করবেন কি। আমরা বলে দেব যে আপনার গতিটা এখন এই পর্যায়ে আছে, এখান থেকে এইভাবে আপনাকে আরেকটু ফাস্ট হতে হবে, আমরা সেই টেকনিকগুলো আপনাদের শিখিয়ে দেব। আর কোনো হ্যাঁ স্যার, আমাদের এই যে ফাইনাল মানে 4 বছর 4 মাস আর কি, যেটা আর কি আপনারা আমাদের ক্লাস নেবেন, এটার পরে যে আমরা মানে আমাদের যে স্বাদলিপি এটা যে আমরা শিখছি এটার জন্য পরীক্ষাটা কি অনলাইনে নেবেন না আমাদের আপনাদের ওইখানে যাওয়া লাগবে যে আগারগাঁও? না, অনলাইনে আপনাদের নিতে পারবো, যেহেতু আমার কথাগুলো আপনারা বুঝছেন। আমরা বাক্যগুলো বলবো, সেটা আপনারা লিখবেন, লিখার পরে আবার সময় দিব, ভাঙাবেন। আমরা এইভাবে আর স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ জুয়েল বল, জয় মল্লিক বলেন। স্যার আমি বলতেছি, আর গ্রুপের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে ক্লাস রুটিনটা কোন টাইমে হবে আর কি এটা দিয়ে দিন, কারণ মুখের কথা অনেক সময় মনে থাকে না। না না, অবশ্যই আপনাদের ক্লাস রুটিনটা গ্রুপে দিয়ে দেবে, এবং আমি যেটা বলছি এটা একটু নোট করে নেন। আর হলো বাংলা খাতাটা ছবি তুলে দিয়ে দিবে, এবং পরীক্ষাটাও আমরা কিভাবে নিব সেটাও বলে দেব। হ্যাঁ, আপনাদের পরীক্ষায় পাশ করেন, চাকরি হোক, এইটাই আমাদের কামনা বা কাম্য। এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা আমরা অবশ্যই করব। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? স্যার হ্যাঁ, জয় মল্লিক বলেন। স্যার আমার একটু প্রশ্ন আছে, বলতে চাচ্ছি যে আপনাদের যে নোটিশটা দিয়েছিলেন ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের শর্ত প্রযোজ্য সার্টিফিকেটটা ব্যবহার করা যাবে, ওইটা বিষয়টা একটু বলবেন? শর্ত প্রযোজ্য সার্টিফিকেট, এটা আপনি যদি সার্টিফিকেটটা খুব জরুরি হয়, হ্যাঁ, তাহলে আপনাকে নিয়মিত ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, এবং আমরা যেই আপনাদের সেটার একটা ফি আছে ওই সার্টিফিকেট অনুসারে, সেটা আপনাদের বলে দেব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা ক্লাস নেওয়ার পরে আপনাদের বাড়ির কাজ দিব, হোমওয়ার্কটা, ফিটা 300 টাকা। আর বাড়ির কাজটা যেটা দেব
সেই বাড়ির কাজটা আপনাদের পারফেক্ট আমাদের কাছে দিতে হবে। অর্থাৎ আমরা তো আপনাদের অনলাইনে আছি, ছবি তুলে আমরা দেখব যে হ্যাঁ আপনি লিখতে পারছেন বা সেই সক্ষমতা অর্জন করছেন, তখন আমরা এটা অবশ্যই আপনাকে সার্টিফিকেটটা আমরা ইস্যু করতে পারবো। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া যদি আমরা এই যে ফেসবুকে কোনো মানে একটা গ্রুপ থাকতো যে আমাদের বেসিক যে পড়াশোনা ওইটা নিয়ে আমরা নিজেরা যেগুলা পড়তেছি ওইটা আপনার এই যে করলাম আর কি, মানে পোস্ট করলাম, তখন আপনারা দেখলেন গ্রুপ বলতে কি আমাদের শতদলের যে আমাদের কোচিং সেন্টারের যে গ্রুপটা আছে বা পেজটা আছে, আপনারা এটাতে একটু লাইক দিবেন, এখানে একটু কমেন্ট করবেন, আমাদের অ্যাডমিন মহোদয়রা সেটা দেখে আপনাদের অবশ্যই সহায়তা করবে। আর এখানে আমাদের পরীক্ষার সকল প্রশ্ন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ যেই পরীক্ষাগুলো নেওয়া হয়। আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে রাখবো। আগামী রবিবার থেকে, রবিবার সন্ধ্যা 7:30 থেকে আপনাদের প্রতিটা ক্লাস শুরু হবে, রবিবার এবং বৃহস্পতিবার 7:30। সবার মনে থাকবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ভালো থাকবেন সবাই, আর বাংলা খাতা নিয়ে আসবেন। সবাইকে আবার অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পেজে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা নতুন ক্লাস শুরু করছে, তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করবেন? হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ষাটলিপি হচ্ছে সাংস্কৃতিক কিছু চিহ্নর সমন্বয় একটি, যে কোনো পৃথিবীর যে কোনো ভাষাকে আপনাকে এই সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে লিখতে পারবেন, সেজন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। আমরা যখন ছোটোবেলা যখন আমরা সরাই শিখছিলাম তখন আমাদের কাছে মনে হয়েছে অনেক কঠিন, কিন্তু এখন আমরা সব কিছুই পারি। ঠিক তেমনি ষাটলিপিটা এরকম, আপনি পৃথিবীর যে কোনো ভাষায় শিখেন না কেন, শুরুতে আপনাকে ওই ভাষার বর্ণমালা সম্পর্কে জানতে হবে, চিনতে হবে, লিখতে হবে। আগে ওই ভাষার বর্ণমালা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন আমরা ইংরেজিতে 26টি বর্ণমালা আছে, আমাদের হচ্ছে বাংলাতে 50টি, আরবিতে 29টি, এরকম পৃথিবীর প্রত্যেকটি ভাষায় বর্ণমালা দ্বারা প্রকাশ পায়। ঠিক তেমনিভাবে ষাটলিপিতে আমাদের 25টি আচর রয়েছে। এর মধ্যে 24টি আচর আছে আমাদের, যেগুলো সরাসরি হচ্ছে আপনার বর্ণের সাথে মিল আছে। বাংলাতে যেমন আমাদের ক, খ, ক, খ, ক, মূর্ধন্য ষ, ক, 3টা বর্ণের জন্য আমাদের তিন ধরনের আচর, 3 ধরনের রূপ। কিন্তু ষাটলিপিতে এরকম না। ষাটলিপিতে আমাদের কিছু কিছু আচর আছে আমাদের 2টা বর্ণ সমন্বয়ে একটা দিব, আবার কিছু কিছু আছে 3টার জন্য একটা, আবার কিছু কিছু আছে শুধু একটার জন্য একটা। সম উচ্চারিত শব্দগুলোর জন্য আমাদের সম উচ্চারিত যে কতগুলা বর্ণ আছে সব বর্ণের জন্য আমাদের আচর হচ্ছে একটা, আর যেটার সাথে সম উচ্চারিত কোনো বর্ণ নাই তার জন্য শুধু ইন্ডিভিজুয়ালি একাই। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমাদের ক, ক, ক্ষিয়, এই 3টা।
আপনারা যদি শুধু আসরগুলো মোটামুটি পারেন, পরবর্তী ক্লাস আপনাদের জন্য সহজ হবে। আজকে হয়তো কঠিন মনে হইতে পারে যে ষাটলিপি কত কঠিন জানি, কিন্তু আসলেই না। আপনি নিজে নিজে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাছে তত সহজ মনে হবে। তাহলে আমরা আজকে শুরু করি। ক ক ক্ষিয় এই তিনটার জন্য আমাদের একটা আসর। আমরা নিশ্চয়ই যখন আপনারা ম্যাথ করেছেন, অঙ্ক করেছেন, তখন আপনারা কি করছেন, এরকম চাঁদা দেখেন নাই? এরকম আমরা একটা চাঁদা দেখছি, ঠিক না? এরকম চাঁদা ছিল না? এরকম চাঁদা দেখছেন, ঠিক না? এই চাঁদা দিয়ে আমাদের তিনটা বর্ণ আছে, ক ক। আর ওটা শেষ করার আগে একটু কিছু বলি, সেটা হচ্ছে আমাদের এই যে গড়টা, আমাদের ষাটলিপি যে 24টা বা 25টা আসর আছে, এই আসরগুলো মূলত লেখা হয় 3 সিস্টেমে। কিছু বর্ণ হচ্ছে আমরা ইংরেজিতে কি শিখছি, কিউ আমাদের ওয়াই হচ্ছে আমাদের নিচে যায়, এইচ হচ্ছে আমাদের উপরে যায়, এরকম না। টি হচ্ছে আমাদের মাঝখানে করে থাকে, এরকম না। ষাটলিপি তো এরকম আছে, কিছু নিচে যাবে, কিছু উপরে যাবে, কিছু 3-এর 2 অংশ। এই যে টোটাল গড় আছে, এই গড়টাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। যে এই গড়টা আমাদের 3টা ভাগ, আপনি ধরতে পারেন টোটাল গড় আমাদের 75%। তাহলে কিছু বর্ণ আমাদের হবে 25%, কিছু বর্ণ হবে আমাদের 50%, কিছু বর্ণ হবে আমাদের 75%। এই ক ক ক্ষিয় এই তিনটা আমাদের হবে 25%। কি এটা হচ্ছে আমাদের বাম থেকে ডানে 3 ভাগের 1 অংশ, অনেকটা সাদার মতো, অনেকটা কিসের মতো, চাঁদার মতো। এরকম চাঁদা, ছোট চাঁদা আছে না, ছোট চাঁদার মতো বাম থেকে ডানে 3-এর 1 অংশ, এটাকে আমরা বলবো ক ক ক্ষিয়। খাতা কলম সাথে রাখবেন, আমি আসর দেওয়ার সাথে সাথে আপনারাও আসর দিবেন। বাংলা খাতা, নিশ্চয়ই কোনো সাদা পেজের মধ্যে না, নিশ্চয়ই রুল করা খাতা লাগবে। ষাটলিপি শিকার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই রুল করা খাতা লাগবে, এবং শীষ কলম আছে না, যে কলমে শীষ নড়াচড়া করে এই ধরনের কলম হবে না। আপনাকে পিন পয়েন্ট নিতে পারেন, হাই স্কুল নিতে পারেন, চকু এরকম কোনো কলম নিতে পারেন, কিন্তু কোনোভাবে আপনাকে ভিতরে শীষ ভরা যায়, শীষ খোলা যায় কলমের ভিতরেরটা, এরকম কলম দিয়ে ষাটলিপি শিখা যাবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে 2টা, একটা হচ্ছে শীষ সালা মেটাডো হাই স্কুল এই ধরনের কলম নিতে হবে, আর হচ্ছে আমাদের রুল করা খাতা নিতে হবে। তাহলে শুরু করেন। ক ক ক্ষিয় বাম থেকে ডানে 3 ভাগের 1 অংশ। হ্যাঁ, শোনা যায় তো? শুনেন না? আমি তো জোরে জোরে বলতেছি, দেখেন তো কথা বোঝা যায় কিনা। আমার তো বোঝা যায় না। হ্যালো, হ্যাঁ, নতুনটা তো করে নাই। কথা কি শুনতে পাচ্ছেন? আল্লাহ, আচ্ছা, আপনি মাইক্রোফোন ঠিক করেন। মাইক্রোফোন অফ কোন দিক দিয়ে, আমি তো দেখলামই না। কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ শুনিনি, আমরা আবার শুরু করতেছি একদম শুরু থেকে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আপনারা একটু মিউট করে রাখেন, আমরা একটু আলোচনা যাই। ষাটলিপি হচ্ছে আমরা যে বাংলা ইংরেজি যে বর্ণগুলো শিখছি, প্রত্যেকটা বর্ণের জন্য কিছু সংক্ষিপ্ত আসর। ষাটলিপি মূলত হচ্ছে আসর, শর্ট হ্যান্ড, কিছু আসরের সমন্বয়ে ষাটলিপি গঠিত। আপনি এই আসরের মাধ্যমে পৃথিবীর যে কোনো ভাষা লিখতে পারবেন এবং বাংলাতে পারবেন। ষাটলিপির জন্য পৃথিবীর যে কোনো ভাষা যদি আপনি শুরুতে শিখেন, নিশ্চয়ই আপনাকে সেই ভাষার কি শিখতে হবে, সর্বপ্রথমে আপনাকে সেই ভাষার বর্ণমালা শিখতে হবে। কি শিখতে হবে? বর্ণমালা। ঠিক তেমনিভাবে আর ষাটলিপি শেখার পূর্ব সত্য হচ্ছে আপনাকে একটা কলম নিতে হবে, মেটাডো, পিন পেন অথবা এমন কলম যেটা শীষ নড়াচড়া করে না, শীষ ভিতর থেকে খোলা যায় না, এমন কলম নিতে হবে।
আর হচ্ছে আমরা বাংলা একটা খাতা নিব, অর্থাৎ রুল করা একটা খাতা নিতে হবে। এই দুটো হচ্ছে আপনার ষাটলিপি শেখার পূর্ব শর্ত। এই দুইটা ছাড়া আপনাকে ষাটলিপি শেখা যাবে না। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ দেখা যায়, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ও আচ্ছা, দেখতে পাচ্ছি। ওরা তো বললো দেখতে পাইতেছে। তাহলে ষাটলিপি শেখার পূর্ব শর্ত আমরা আপনাদের কি করতে হবে, একটা কলম নিতে হবে, একটা রুল করা খাতা নিতে হবে। ষাটলিপিতে মোট 25টি আসর রয়েছে, এর মধ্যে 24টি আসর আপনার সরাসরি বর্ণের সাথে মিল আছে, আর একটা আসর হচ্ছে অতিরিক্ত, যেটা আপনার ষাটলিপির কোনো বর্ণের সাথে সরাসরি মিল নাই, দুইটা বর্ণ মিলিয়ে একটা আসর, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা বাংলা যেভাবে শিখছিলাম স্বর অ স্বর আ, এভাবে আমরা না শিখে এটা আমরা ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করব। ষাটলিপি আমরা শুরু করব ব্যঞ্জন বর্ণ থেকে, আগে স্বরবর্ণ থেকে না। আপনারা নিশ্চয়ই অঙ্ক করার সময় এই চাঁদার ব্যবহার জেনেছেন। এটা একটা চাঁদা, এরকম একটা চাঁদা। এতদিন আপনারা এটাকে শুধু চাঁদা ভাবতেন, আজকে আমরা এটা দিয়ে ষাটলিপির একটি বর্ণ শিখব। ষাটলিপির হচ্ছে একই উচ্চারিত অর্থাৎ সম উচ্চারিত বর্ণের জন্য একই একটা আসর আমরা ব্যবহার করব। সম উচ্চারিত বর্ণের জন্য আমরা এক আসর ব্যবহার করব। যেইগুলো সম উচ্চারিত বর্ণ না, সেইগুলোর জন্য আমরা আলাদা আলাদা আসর ব্যবহার করব। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ক ক ক্ষিয়, ক ক ক্ষিয়। কারণ ক যেটা, খ আর হচ্ছে ক্ষিয়, তিনটাই আমাদের প্রায় একই ধরনের। স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? না, আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ষাটলিপিতে হচ্ছে আমাদের আসরগুলা, প্রথম হচ্ছে আমাদের ক ক ক্ষিয়, ক ক ক্ষিয়। এটা হচ্ছে বাম থেকে ডানে, বাম থেকে ডানে ছোট চাঁদার মতো, বাম থেকে ডানে ছোট চাঁদার মতো। নতুন কে জয়েন করছেন? বাম থেকে ডানে ছোট চাঁদার মতো। আবার কে জয়েন করলেন? ঠিক আছে, তাহলে আমরা যাই, মূল আলোচনায় চলে যাই। প্রথম হচ্ছে আমাদের একদম শুরু থেকে আবার দেখা দিচ্ছে, 1 মিনিট বেশিক্ষণ লাগবে না, আমরা একটু শুরু থেকে আবার যাই। গত ক্লাস আমরা কত দূর পড়ছিলাম মনে আছে? কেউ একটু বলেন তো। গত ক্লাসে আমরা কত দূর পড়ছিলাম? ক্লাসে আমরা র পর্যন্ত পড়ছিলাম, র পর্যন্ত। আচ্ছা, তা আরেকটু মন দিয়ে শুনেন, 1 মিনিট আমরা শেষ করি। প্রথম হচ্ছে ক ক ক্ষিয়, ক ক ক্ষিয় হচ্ছে কিভাবে, বাম থেকে ডানে ছোট সাদার মতো, 3 ভাগের 1 ভাগ। আমাদের যে রুল করা যে খাতা আছে, বাংলা খাতা, ধরেন বাংলা খাতার এরকম রুল করা আছে, এই রুলটাকে আমরা কি করব, 3 ভাগে ভাগ করব। এই যে একটা ভাগ, দুইটা ভাগ, এই যে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ। আমাদের ষাটলিপির কিছু আসর হচ্ছে এই যে এতটুকু লিখবো, কিছু আসর এই 2 অংশে লিখবো, আর কিছু আসর আমাদের 3 অংশের মধ্যে লিখবো। এক অংশের প্রথম বর্ণ হচ্ছে আমাদের ক ক ক্ষিয়, বাম থেকে ডানে ছোট সাদার মতো, 3-এর 1 অংশ, এরকম। এটা হচ্ছে আমাদের ক ক ক্ষিয়, এটা হচ্ছে আমাদের ক ক ক্ষিয়। তার পরবর্তী বর্ণ আমাদের গ ঘ। যারা ক্লাস মিস করছেন, আমরা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, ওই ক্লাসের রেকর্ড ক্লাস আছে, ওটা আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে গ গ। গ গ হচ্ছে বাম থেকে ডানে বড় সাদার মতো, 3-এর 1 অংশ। এই ক যেটা আছে তার দিকে হচ্ছে আমাদের গ, ক এর দিকে হচ্ছে আমাদের ক, বড় সাদা যেটা সেটা আমাদের গ।
যারা গত ক্লাস মিস করছিলেন অর্ধেক ক্লাসে জয়েন করছেন তাদের জন্য সুবিধা হবে। তাহলে ক হচ্ছে ছোট চাঁদা, গ হচ্ছে আমাদের বড় চাঁদা। তার পরবর্তী বর্ণ আমাদের চ। চ হচ্ছে উপর থেকে নিচে 3/2 অংশ, 3/2 অংশ একটা লম্বা একটা রেখা, এই যে উপর থেকে নিচে 3/2 অংশ ডান দিকে হেলানোর, উপর থেকে নিচে সাথে খাতা নেন, সাথে সাথে আসর দিবেন। আসর যে যত সুন্দর করে দিবেন তার শার্টলিপি তত সুন্দর হইব। আসরের উপরে আপনি ডিপেন্ড করবে যে আপনি কি বাংলাইতে পারেন কি পারেন না, সেটা হচ্ছে আপনার আসরের উপরে নির্ভর করবে। আসর যত সুন্দর হবে আপনার শার্টলিপিটি আপনার তত দ্রুত আপনারা ধরতে পারবেন যেটা আপনি কি লিখছেন। চ হচ্ছে উপর থেকে নিচে 3/2 অংশ ডান দিকে হেলানো, উপর থেকে নিচে 3/2 অংশ ডান দিকে হেলানো, উপর থেকে নিচে 3/2 অংশ ডান দিকে হেলানো। সি আমরা যা একটু বলেন তো চটা কিভাবে লিখছি আমরা? চ স্যার আমি জয় বলতেছি আর কি, চ নম্বর না? হ্যাঁ চ। চ নম্বরটা হইছে স্যার, আমরা এটা জানি উপর থেকে নিচে ডান দিকে হেলানো, আড়াআড়ি ভাবে ডান দিকে হেলানো 3/2। রাইট, ঠিক আছে। তার পরবর্তী আমাদের ছ, দ্রুত আমরা শেষ করবো এটা। তার পরবর্তী আমাদের ছ। ছ হচ্ছে মুখোমুখি অনেকটা কমার মতো, মুখোমুখি দুটি অনেকটা কমার মতো 3/1 মানে আমাদের হচ্ছে কমা হয়েছে এরকম, এভাবে আমরা কমা দিই, এরকম কমা। কমাটা দিয়ে আমরা কিভাবে মাথাটা একটু গোল করে এভাবে দিয়ে আমরা কমা, কিন্তু ছটা হচ্ছে আমাদের এই যে গোল অংশটুকু আমরা না দিয়ে শুধু করে মুখোমুখি দিয়ে দিব এরকম, এই যে এরকম হালকা একটু বাঁকা করে। যারা বর্ষি চিনেন, বর্ষির মাথাটা যেরকম হালকা একটু বাঁকা থাকে এরকম একটু বাঁকা করে আমরা লিখবো দুইটা মুখোমুখি। এটা হচ্ছে আমাদের ছ। সাথে সাথে আপনারা আসর দেবেন। আমাদের মূলত বর্ণগুলো হচ্ছে আসল, বর্ণগুলো যদি আপনারা না পারেন পরবর্তী ধরেন আমি যত দ্রুত স্যার ছটা আর একবার একটু বলেন স্যার, ছ ছটা আর একবার একটু বলেন। এই 3 নাম্বার না 4 নাম্বার, ছ নাকি ছ কোনটা? স্যার 4 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে মুখোমুখি দুটি কমার মতন। কমাটা আমরা লিখি, কমার মাথাটা গোল থাকে না, আমরা গোল অংশটুকু দিব না, না দিয়া এই যে এরকম একটা কমা দিব, বাঁকা থাকবে কমার মতন, শুধু উপরে গোল অংশটুকু দিব না, এরকম একটা কমা, এরকম ছোট করে 3/1 অংশ কমার মতন বাঁকা করে মুখোমুখি, কমার মতো বাঁকা করে মুখোমুখি। এটা হচ্ছে আমাদের ছ। আশা করি বুঝতে পারছেন। কমা যেটা সেটা আমাদের ছ, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের 3টা জ। 3টা জ হচ্ছে উপর থেকে নিচে, এই জ আমাদের চর সাথে মিল আছে, জ আর চ প্রায় সেম, তবে পার্থক্য হচ্ছে চর হচ্ছে জায়গাটা কম আর বর্গীয় জ যেটা এটা হচ্ছে আমাদের বেশি। দেখেন উপর থেকে নিচে 3/3 ঘর, উপর থেকে নিচে ডান দিকে হেলানো, এই যে আড়াআড়ি ডান দিকে হেলানো, এটা হচ্ছে আমাদের 3টা জ। উপর থেকে নিচে ডান দিকে হেলানো, দ্রুত আসর দিবেন আপনারা উপর থেকে, কিন্তু আসরটা সুন্দর করে সোজা করে দিবেন। আমার হয়তো কম্পিউটারে লিখতেছে এই জন্য বাঁকা হইতেছে, কিন্তু আপনারা যখন খাতায় দিবেন নিশ্চয়ই সোজা করে আসর দিবেন, বাঁকা করা যাবে না আসর। উপর থেকে নিচে 3/3 অংশ, উপর থেকে নিচে 3/3 অংশ ডান দিকে হেলানো, এর নাম আমাদের বর্গীয় জ। উপর থেকে নিচে ডান দিকে হেলানো 3/3 অংশ, এটা আমাদের বর্গীয় জ। তার পরবর্তী বর্ণ আমাদের ট, ত, খণ্ড ত। এটার চ একদম সেম, এটা আর এটা হচ্ছে চ সেম, শুধু একটু কথার পার্থক্য। পূর্বে যারা ক্লাস করছেন তাদের মধ্য থেকে বলবেন হচ্ছে একটা হইছে উপরে আর একটা হইছে নিচে, এই আমরা দুটো 3/2। হ্যাঁ দুইটা একই, চ আর হচ্ছে ট কিন্তু একই। চটা হচ্ছে আমার উপর থেকে নিচে 3/2, ট হচ্ছে নিচ থেকে উপরে 3/2, দুইটা কথা একই, শুধু একটু কথার আসর সেম, শুধু কথাটুকু একটু ভিন্ন, নিচ থেকে উপরে, এটা হচ্ছে উপর থেকে নিচে। এখন কেউ আবার প্রশ্ন করেন না যে কিভাবে বুঝবো কোনটা ট কোনটা চ, সেটা আমরা পরবর্তীতে যখন বাক্য লিখবো বিভিন্ন শব্দ প্র্যাকটিস করবো তখন আমরা নিশ্চয়ই দেখাবো। যদিও আমি গত এক ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কোনটা চ আর কোনটা ট সেটা আমরা বুঝবো। এই স্যার 1 নম্বর ক্লাস একটু গ্রুপে দিয়ে দিন স্যার। আচ্ছা অবশ্যই নিশ্চয়ই দিয়ে দেবো, এক নম্বর ক্লাস গ্রুপে অলরেডি দেওয়া আছে, তবে আবার দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আমরা আবার দিয়ে দিব। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ট
শেষ করলাম। এখন হচ্ছে আমাদের ঠ আর হচ্ছে ত, ঠ আর থ। নিচ থেকে উপরে মুখোমুখি হেলানো কাস্তের মতো, ধান কাটার যে কাস্তেটা আছে নিশ্চয়ই চিনেন, এই কাস্তের মতো এরকম তিনের দুই অংশ এরকম বাঁকা, এটা হচ্ছে আমাদের থ, এটা হচ্ছে আমাদের থ, এটা হচ্ছে আমাদের থ। তিনের দুই অংশ মুখোমুখি হেলানো, মুখোমুখি হেলানো, আসর দিবেন সাথে সাথে, এটা হচ্ছে আমাদের থ, এটা আমাদের থ অবলিক ট। এখন আমার কথা হচ্ছে কেমনে কোনটা ত কোনটা থ, সেটা আমরা যখন এই আসরগুলো শেষ করি, যখন আমরা সব বিভিন্ন শব্দ প্র্যাকটিস করব, তখন এই প্রশ্নটা আপনারা করবেন যে কোনটা থ কোনটা ট, সেটা আমরা নিশ্চয়ই বুঝবেন। এখন দরকার নাই, আপাতত এতটুকুই শিখেন, শুধু যেন ত কোন আসরটাকে আমরা থ বলি, শুধু এতটুকুই শিখেন। পরবর্তীতে আমরা শিখাবো কোনটা থ কোনটা থ। তার পরবর্তী বর্ণ আমাদের দ, ধ, ড, ড। এটার বর্গীয় জসিম, এটার বর্গীয় জসিম, শুধু কথাটুকু পরিবর্তন। বর্গীয় জসিম উপর থেকে নিচে তিনের তিন অংশ ডান দিকে হেলানো, আর দ, দ, ঢ, ড হচ্ছে নিচ থেকে উপরে তিনের তিন অংশ ডান দিকে হেলানো, নিচ থেকে উপরে তিনের তিন অংশ ডান দিকে হেলানো, নিচ থেকে উপরে তিনের তিন অংশ ডান দিকে হেলানো, এটা হচ্ছে দ, ধ, ড, ঢ। তার পরবর্তী বর্ণ আমাদের দন্তন দুই ন, দন্তন ন মূর্ধন্য ন, এই লিখা আছে হাইপেনের মতো, অর্থাৎ হাইপেনটা যেরকম এটা হচ্ছে আমাদের দুই ন, হাইপেন যেটা সেটা আমাদের দুই ন, হাইপেন যেটা সেটা আমাদের দুই ন। মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন এবং সাথে সাথে আসর দিবেন। ওই আমি র পর্যন্ত যাব, ক্লাসটা আবার রিপিট করতেছি, র পর্যন্ত গিয়ে আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর পাওয়ার পরে আমরা 16 নং থেকে আমরা শুরু করব। হাইপেন যেটা স্যার হাইপেনটা কি মাঝ বরাবর হবে নাকি নিচে হবে? তিনের এক অংশ, তিনের এক অংশ নিচ অংশ, নিচ অংশ আপাতত নিচে শিখেন, কারণ এই জায়গায় দিলে, এই জায়গায় যদি আমরা দিই তাহলে হাইপেনটা সোজা হবে না, বাঁকা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা শিকার জন্য, সোজা করার জন্য নিচের আসরের দাগের সাথে আমরা সোজা করে দিতেছি, যাতে আমাদের আসরটা সোজা হয়। পরবর্তীতে ধরেন আপনি যেখানে ইচ্ছে সেখানে খালি কাটা দিলেও পারবেন, কারণ আমরা যখন শুরুতে আমরা সরায়া শিখছিলাম বাংলায় খাতার মধ্যে শিখছি, কিন্তু আমরা যখন এসএসসি ইন্টার পরীক্ষা দিই তখন কিন্তু আমরা এই খাতার মধ্যে লিখি না, আমরা সাদা খাতার মধ্যে লিখছি, তখন আমাদের মানে সরাটা কিভাবে লিখবে সেটা আমাদের একটা মানে আন্দাজ হয়ে গেছে। সেইভাবে সাতলিপিটা আপাতত আপনি রুল করা খাতায় শিখেন, পরবর্তীতে আপনাকে যে কোনো খাতায় দেওয়া হোক সেই খাতা দিয়ে আপনি লিখতে পারেন। তাহলে হাইপেন যেটা সেটা আমাদের দুইটা ন, দন্তন্য মূর্ধন্য ন। তার পরবর্তী বর্ণ আমাদের প, প হচ্ছে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এতদিন আমরা কি শিখছিলাম, এটা আমরা প্রথম ব্র্যাকেট শিখছিলাম, আজকে আমরা এটা দিয়ে কি শিখবো, চারটা আসর শিখবো। কয়টা আসর শিখবো? চারটা। উপর থেকে নিচে প্রথম বন্ধনী বামের যেটা, বামের যে বন্ধনী এটা হচ্ছে তিনের দুই অংশ, তিনের দুই অংশ, টোটালটা যদি 3 ঘর হয় তাহলে তিনের দুই অংশ প্রথম বন্ধনী, এই যে এটা, এটা হচ্ছে আমাদের প, এটা হচ্ছে আমাদের প, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে আমাদের প। এটা হচ্ছে আমাদের বামের ব্র্যাকেট, যেটা ফার্স্ট ব্র্যাকেট যেটা বামের সেটা আমাদের প। আপনারা কি আসর দিতেছেন সেলিম রাজা ভাই? হ্যাঁ স্যার, সাথে সাথে। পল্লব চন্দ্র দাস দিতেছেন তো? সুভাষ স্যার আপনার যে কম্পিউটার মাউসের যে কাটছাটটা যেটা আমরা ডিসপ্লের মাঝে দেখি, এটা কি কোনো বড় মানে সাইজের দেখার মতন ইয়া নাই? আপনি যখন আসর দেন কোথায় মাউসের কাটছাট আছে এটা কি বোঝা যায় না। ও আচ্ছা, না এটা তো ইলেকট্রিক কলম আছে, তো ওই কলম দিয়ে লিখি আমরা। আছে বলতে হচ্ছে দেখেন আপনি, এই যে দেখেন কার্সরটা বলতে, এই যে দেখেন আসরটা আমি দিতেছি কোথায়, নিচের দিকে আসছে, তার মানে নিশ্চয়ই কার্সরটা আমি উপরে ধরছি, কারণ আসরটা উপর থেকে আসছে, তার মানে উপর থেকে নিচে আসছে। এটা দেখা যাবে না, এটা তো ইলেকট্রিক কলম। তাহলে আপনি দেখবেন যে আমি আসরটা কোথায় থেকে দিতেছি, মানে উপর থেকে দিতেছি, মানে আমি উপরে ধরছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেটা বামের সেটা আমাদের প, ফার্স্ট ব্র্যাকেট যেটা আমাদের বামের সেটা আমাদের প। তার পরবর্তী বর্ণ আমাদের ফ, উপর থেকে নিচে প্রথম বন্ধনী। আমরা ফার্স্ট ব্র্যাকেট কয়টা? নিশ্চয়ই দুইটা, একটার কাজ শেষ, বাকিটা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডানের। ডানেরটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, সেম কথা, ডান 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমাদের ফ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমাদের ফ। এই ডানের যেটা সেটা হচ্ছে আমাদের ফ।
সাথে সাথে আসর দেন। অনেকেই বলে অনলাইনে শার্টলিপি শেখা যায় না, কিন্তু অসম্ভব বলতে কিছু নাই। আজকাল পিএইচডি পর্যন্ত অনলাইনে হয়, শুধু চেষ্টাটুকু থাকলেই হবে, না বলতে দুনিয়াতে কিছু নাই। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের বামের যেটা সেটা আমাদের প, আর যেটা হচ্ছে ডানের সেটা আমাদের ফ। এখন যাব আমরা 12 নাম্বার ব। ব হচ্ছে বর সাথে প আবার মিল আছে, বর সাথে প মিল আছে। কিভাবে এই প কিভাবে শিখছি আমরা? বামের ব্র্যাকেট, তবে সেটা ছিল 3-এর 2 অংশ। এখন আমরা শিখবো সেম বামের ব্র্যাকেটই, তবে সেটা হবে 3-এর 3 অংশ। 3-এর 3 অংশ অর্থাৎ পুরো গড়, পুরো গড় যেটা বামের সেটা আমাদের ব, পুরো গড় যেটা সেটা আমাদের ব। পুরো গড় উপর থেকে নিচে প্রথম বন্ধনী বামের, প্রথম বন্ধনী বামের, পুরো গড় 3-এর 3 অংশ সেটা আমাদের ব, সেটা আমাদের ব। দ্রুত সাথে সাথে আসর দিবেন। আসর দিচ্ছেন? সবার আসর দেওয়া হয়েছে? তার পরবর্তী বর্ণ আমাদের ভ। এই ভ এর সাথে ভ মিল আছে, ভ এর সাথে ব মিল। উপর থেকে নিচে প্রথম বন্ধনীর ডানের 3-এর 3 অংশ, প্রথম বন্ধনীর ডানের 3-এর 3 অংশ। এই যে এটা হচ্ছে আমাদের ভ, এটা আমাদের ভ, এটা আমাদের ভ। আসর দিবেন সুন্দর করে। আসর যার যত সুন্দর হবে পরবর্তী লেসন গুলো তার জন্য তত সহজ হবে, কারণ শার্টলিপি মূলত আসরের উপরে নির্ভরশীল। আসর যদি সুন্দর করে দিতে না পারেন তাহলে আপনি লিখবেন কিন্তু বুঝবেন না কি লিখছেন। তার পরবর্তী বর্ণ আমাদের ম। ম হচ্ছে আমরা দন্তন্য শিখছিলাম। কিভাবে দন্তন্য শিখছিলাম বলেন তো কেউ একজন? দন্তন্য আমরা কিভাবে শিখছিলাম? জয় মল্লিক বলেন ভাই, দন্তন্য কিভাবে শিখছিলাম আমরা? জি স্যার। দন্তন্য কিভাবে শিখছিলাম বলেন তো? দন্তন্য কিসের মতো দেখতে? অনেকটা তাহলে ধরেন হাইপেন, দুইটা হাইপেনকে যদি একসাথে করি নিশ্চয়ই বড় হবে, ছোট হবে না, তাই না? তাহলে দুইটা হাইপেনকে যদি একসাথে করি তাহলে হাইপেনটা সাধারণত এরকম ডাবল হাইপেন। ডাবল হাইপেন যেটা সেটা আমাদের ম, ডাবল হাইপেন যেটা সেটা আমাদের ম, ডাবল হাইপেন যেটা সেটা আমাদের ম। 3-এর 1 অংশ লম্বা একটি রেখা, 3-এর 1 অংশ লম্বা একটি রেখা। দ্রুত আসর দিবেন, দ্রুত। তবে আসর যেন সোজা হয়, বাঁকা যেন না হয়। রেল লাইনের মতো আঁকা বাঁকা হইলে হইব না। তারপর হচ্ছে আমাদের 3 র। 3 রতে আমরা যাব। 3 র ক কিভাবে শিখছিলাম আমরা? ক ছোট একটি সাদার মতো ডান থেকে বাম থেকে ডানে, ছোট একটি সাদা বাম থেকে ডানে, 3-এর 1 অংশ। আমাদের কতেও রতে আমাদের সেম কথা, তবে এটা হবে ওটা আমরা যেভাবে দিছিলাম সোজা, আর এটা হবে উল্টো, অর্থাৎ চাঁদাকে উল্টা করলে চাঁদের মতন হবে, তাই না? চাঁদাকে যদি উল্টো করি তাহলে এইরকম চাঁদের মতন হবে। তাহলে চাঁদের মতন যেটা সেটা হচ্ছে আমাদের বয়শূন্য র, অর্থাৎ 3টা র আছে আমাদের, 3টা র। তাহলে ক কিরকম ছিল? ছোট একটি সাদা। তাহলে এই ক কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এরকম হবে, এরকম হবে, অনেকটা নৌকার মতো দেখতে। ছোট নৌকা যেটা ডিঙি, এই ছোট নৌকার মতো। এটা হচ্ছে আমাদের 3টা র, এটা আমাদের 3টা র। তিনটা র। আসর দিবেন সাথে সাথে। ছোট চাঁদার মতো ক কে উল্টো করলো, অর্থাৎ অনেকটা দেখতে চাঁদের মতো, একদম নতুন যখন চাঁদ উঠে যেরকম দেখতে সেই চাঁদের মতো হচ্ছে আমাদের 3টা র। 16 নম্বরে আজকে আমরা 16 থেকে পড়বো। 16 নম্বর হচ্ছে ল। ল হচ্ছে গ এর বিপরীত, বাম থেকে ডানে, নৌকার মতো, অর্থাৎ বড় নৌকা যেটা, এই যে এরকম, এটা হচ্ছে আমাদের
ল, অর্থাৎ গ কে যদি আমরা উল্টো করি তাহলে যেটা হবে সেটা আমাদের ল। গ কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে সেটা আমাদের হবে গ। গ হচ্ছে ল এর উল্টো। আমরা এই যে এরকম একটা টান, এরকম টান দিয়ে, এরকম লম্বা টান দিয়ে আমরা কয়টা বর্ণ শিখছি কেউ একজন বলেন তো? বলবেন হচ্ছে কারা, আমি বলতেছি, বলবেন হচ্ছে সুভাষ সরকার আছেন লাইনে? সুভাষ সরকার আপনি আছেন? ওই যে দেখেন এরকম 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 রেখা দিয়ে উপর নিচে কোনো বিষয় না, এরকম রেখা দিয়ে আমরা কি কি বর্ণ শিখছি, মানে 3 এর 1 2 টোটালটা বলবেন যে মূলত আমরা এরকম দিয়ে এরকম মানে 3 এর 3 অংশ দিয়ে শিখছি আমরা কয়টা? 2টা। আর হচ্ছে 3 এর 2 অংশ, হ্যাঁ, আর 3 এর 2 অংশ দিয়ে শিখছি আমরা 2টা, তাই তো? তাহলে 2টা স্যার, হ্যাঁ, 3 এর 3 অংশ শিখা হয়েছে লম্বা একটি রেখা দিয়ে, 3 এর 2 অংশ শিখা হয়েছে। এখন বাকি রয়েছে কোনটা বলেন তো? 3 এর 2 অংশ শেষ, 3 এর 3 অংশ শেষ, বাকি আছে 3 এর 1 অংশ। 3 এর 1 অংশ স্যার, এই 3 স্যার এর 3 এর 1 অংশ, এই 3 এর 1 অংশ হচ্ছে 300। 3 এর 1 অংশ কয়শো? 300। 3 এর 1 অংশ হচ্ছে 300, উপর থেকে নিচে ডান দিকে হেলানো 3 এর 1 অংশ, উপর থেকে নিচে ডান দিকে হেলানো 3 এর 1 অংশ, এটা হচ্ছে আমাদের 300। তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্য 3 এর 1 অংশ ছোট করে দিবেন, এরকম এরকম ছোট করে দিবেন। 3 এর 1 অংশ, 3 এর 1 অংশ, 3 এর 1 অংশ হচ্ছে আমাদের 300, 3 এর 1 অংশ হচ্ছে আমাদের 300, 3 এর 1 অংশ হচ্ছে আমাদের 300। আসর দেন সাথে সাথে। মিনিমাম 10টা আসর দিবেন, মিনিমাম। আচ্ছা 300 গেল। এখন আমরা যাব হ। হ হচ্ছে আমাদের একটা ফুল স্টপ, হ হচ্ছে আমাদের একটা ফুল স্টপ। এরকম একটা ফুল স্টপ আছে নিশ্চয়ই 3 এর 1 অংশের মধ্যে দিবেন, নিচের অংশ এরকম যে ফুল স্টপ আছে, এই ফুল স্টপ হচ্ছে আমাদের হ, এই ফুল স্টপ হচ্ছে আমাদের হ। এখন 1 থেকে 18 পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে? শুরুতে আমি একজন করে বলি, থাকলে বলবেন। প্রথম হচ্ছে কথা ছিল স্যার, অনেক সময় হ্যান্ড রাইজ করছি, আপনি খেয়াল করেন নাই মনে হয়। জি বুঝে নাই, বলতে একটু কথা ছিল, অনেক সময় হ্যান্ড রাইজ করছি, আপনি খেয়াল করেন নাই মনে হয়। ও আচ্ছা, দেখি নাই তো, আমার তো স্ক্রিন ছিল। আচ্ছা সমস্যা নেই, আমি বলতেছি। এখন কথা হচ্ছে আপনার কথা বলবেন একটু পরে, আমরা একটু সেরে নিই কাজটা। 1 থেকে 18 পর্যন্ত নতুন পুরাতন যারা আছেন, 1 থেকে 18 পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো আসর বুঝতে সমস্যা এরকম? আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে ব্যঞ্জন বর্ণ শেষ করে দিয়েছি। আপাতত ব্যঞ্জন বর্ণ যে 39টা আছে তার প্রত্যেকটা আসর মানে মোটামুটি শেষ হয়েছে। আগামী ক্লাস থেকে আমরা স্বরবর্ণ শিখব। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের মোটামুটি সবগুলা বর্ণ যেগুলো আর কি ষাটলিপিতে আছে আসর, সবগুলোর আসর আমাদের মোটামুটি শেষ হয়েছে। এতগুলোর মধ্যে আমাদের হচ্ছে 18টা, মোট আসর হচ্ছে আমাদের 18টা। এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে ক থেকে আপনার ওই হ পর্যন্ত? বিজয় ভাই আপনার কোনো প্রশ্ন আছে 1 থেকে 18 পর্যন্ত? এক থেকে 18 পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা 1 থেকে 18 পর্যন্ত কারো প্রশ্ন থাকলে কেউ একজন কিছু একটা জানতে চাচ্ছিলেন, বলেন, আনমিউট করে আপনি বলেন। স্যার জানতে চাচ্ছিলাম না আর কি, কথা বলতে চাচ্ছিলাম যে এই 2টা পেজে যদি পিডিএফ দিতেন কাইন্ডলি তা ভালো হতো, পিকচার না দিয়ে।
কারণ বইতে যে লেখা, বইতে অনেক অস্পষ্ট লেখা আছে ফার্স্টের পেজগুলোতে, আচ্ছা এই জন্য তাহলে আমি বুঝতে প্রবলেম হচ্ছে বইগুলো। ও আচ্ছা, সমস্যা নেই, গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিব। আসর সহ দিব নাকি আসর স্যার? আসর তো মনে হয় দেয়া নাই পেজের মধ্যে। না, আসল ছাড়া দিন স্যার, আসর ছাড়া? আসল গুলো আচ্ছা বইতে ইউজ আছে কিন্তু এইভাবে লেখা নাই। আর আর বইয়ের প্রথম ফার্স্টের পেজগুলো যেগুলো আসলে আর কি ফার্স্ট থেকে ইন্ডিকেট করে দেওয়া আছে আরো চিহ্ন দিয়ে, ওইগুলো আর কি অস্পষ্ট। দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে বই থেকে ও বোঝাগুলো। আচ্ছা, খুব শীঘ্রই আমি দিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকেন, এখনই আমি দিয়ে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন আছে এই স্বরবর্ণের উপরে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, যে একই একই ধরনের দুইটা আসর। এখন আমরা একটু কথা বলবো একই ধরনের দুইটা আসর হলে কিভাবে লিখবেন, যে কোনটা স কোনটা ম আমরা বুঝি না। অর্থাৎ হচ্ছে আপনার কোনটা হচ্ছে আপনার স কোনটা ট, যদি না বোঝেন সেটা নিয়ে আমরা ইয়া করব, একটু আমরা দেখাবো কয়েকটা শব্দ। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ওটা দেখাবো। গ্রুপের মধ্যে অলরেডি আমরা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নেন, তারপর আমরা পিডিএফ ও শীঘ্রই দিয়ে দিব। এই যে স্ক্রিনশট আমরা দিয়ে দিছি, যদি না বুঝেন বললেন, এখানে যে দেখা যায় না তাহলে আমরা পিডিএফ দিয়ে দিব। ক্লাস সেরে যদি পসিবল হয় আজকে দিয়ে দিব ক্লাস সেরে, না হলে কালকে সকালে ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা আমরা একটু যাই, যে কয়েকটা বর্ণ নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা সেদিকে আমরা একটু যাই। সেটা হচ্ছে আমাদের সমস্যা হইতে পারে হচ্ছে যেটা নিয়ে, এটা হচ্ছে আমাদের চতে যায় শুরুতে, আমাদের চ আর হচ্ছে ট। এখন চ আর ট কিন্তু দুইটা দেখতে একই রকম। এখন আপনি কিভাবে বুঝবেন এটা কি চ লেখছেন নাকি ট লেখছেন? আচ্ছা আমরা এখানে লিখি চ ক, আর ট এর জায়গায় আমরা লিখব ট ক। এখন দেখেন চ আমরা কিভাবে শিখছি, উপর থেকে নিচে তিনের এক অংশ, দুই অংশ, উপর থেকে নিচে তিনের দুই অংশ। এই যে চ, তার সাথে আমরা দিব ক, এটা হচ্ছে আমাদের কি চক। টক, ট আমরা হচ্ছে নিচ থেকে উপরে তিনের দুই অংশ ডান দিকে হেরানো, এই যে ট, তার সাথে আমাদের ক। এখন কথা হচ্ছে আমরা চ লেখছি না ট লেখছি সেটা আমরা বুঝবো কি, পরবর্তী তার সাথে যে বর্ণটা জয়েন আছে সেই জয়েন বর্ণ দেখে আমরা বুঝবো টক নাকি চক। এই চ আর টর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? কেউ একজন বলেন, এই চক আর টক বুঝতে কি চ আর টর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? স্যার টোকের ক্ষেত্রে জি নাম বলে বলেন। উপর থেকে নিচে কথা বোঝা যায় না, কথা বুঝতে পারতেছি। হ্যালো, কথা বুঝি নাই, কি বললেন? নেটওয়ার্কের জন্য হয়তো বুঝতে পারি নাই। আচ্ছা চক আর টক যদি বোঝা হয়, আচ্ছা আমরা চক আর টক, জি নাম বলেন। ও বুঝেন নাই, তাহলে আবার বলি। আমরা লিখছি হচ্ছে চক, এখানে আমরা লিখছি কি চক ও চক, তাহলে চক হচ্ছে উপর থেকে নিচে ডান দিকে হেলানো তিনের দুই অংশ। তাহলে এই যে দেখেন আমরা লিখলাম চ, এই হচ্ছে আমাদের ক, চক। এটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা এই চকে কি টক পড়বো না, কারণ উপর থেকে নিচে দেয়া আছে আসল, তার মানে উপর থেকে নিচে হচ্ছে আমাদের চ। আর হচ্ছে টক নিচ থেকে উপরে, তার সাথে ক, নিচ থেকে যেহেতু উপর দিকে গেছে লম্বা একটা রেখা, তার মানে এটা নিশ্চয়ই চ না, এটা আমাদের ট। আশা করি চক আর টকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন, কিছুটা হলেও বুঝতে পারছেন। এখন আমরা যাই, এই যে বর্গীয় জ আর হচ্ছে এই দ, এই দুজনকে দেখতে কিন্তু চেহারা একই, কিন্তু তাদের অনেক ভিন্নতা আছে।
আমরা বর্গীয় জতে যাই, আমরা যদি লিখি বর্গীয় জ আর হচ্ছে গ পানি খাওয়ার যে জক, তাহলে বর্গীয় জ কিভাবে, উপর থেকে নিচে 3 অংশ, 3 অংশ, তার সাথে হচ্ছে এই হচ্ছে গ, এটা আমাদের কি জক। এখন দতে আমরা যাই, যে দগ্ধ হওয়া, যেটা দগ যদি আমরা বলি দ তার সাথে হচ্ছে গ, দক, তাহলে দটা কিভাবে, নিচ থেকে উপরে 3 অংশ, নিচ থেকে উপরে 3 অংশ, তার সাথে আমরা গ দিলাম। যদি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আমি উপরে লাইনে চলে গেছি, নিশ্চয়ই আপনারা যাবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে এই হচ্ছে দ, তার সাথে আমরা দিলাম গ, তার মানে এই আসরটা আমাদের নিচ থেকে, লম্বা রেখাটা নিচ থেকে উপরে গেছে, তার মানে এটা আমাদের দ না, নিচ থেকে উপরে 3 ঘর আমরা যে আসর শিখছি সেটার নাম হচ্ছে আমাদের দ। আশা করি বর্গীয় জ দ চ আর হচ্ছে ট এর মধ্যে যে পার্থক্যটা বুঝতে পারছেন। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ওই যে যা আমরা পড়ছি, আমরা স্বরবর্ণ আমাদের, ব্যঞ্জনবর্ণ আমাদের শেষ, আগামী ক্লাসে হচ্ছে আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। এই ব্যঞ্জনবর্ণগুলো প্রচুর প্র্যাকটিস করুন, প্রচুর প্রচুর, যেন আপনাকে একটা বর্ণ বলার সাথে সাথে লিখতে পারেন। আগামী ক্লাসে সবার আগে আপনাদেরকে আমরা এই যে 1 থেকে আমরা হ পর্যন্ত শিখছি, আমরা বিচ্ছিন্নভাবে বর্ণ বলবো। যেমন আপনাকে আমি বলবো ফ, আপনি শুধু শর্টহ্যান্ডের আসর দিবেন, পর আসর দিয়ে হচ্ছে আপনি আমাদের খাতার সাথে সাথে পাঠাবেন। যে বর্ণটা বলবো সেই বর্ণটা লিখে সাথে সাথে আসর দিবেন। আগামী ক্লাসে আমরা আগে পরীক্ষা নেব, শুরুতেই পরীক্ষা হচ্ছে আমাদের কয়টা আসর, 18টা আসর। যদি এর মধ্যে আগামী ক্লাস হচ্ছে আপনাদের মঙ্গলবার, তার মধ্যে যদি আপনারা কেউ কিছু না বুঝেন, না বুঝলে আমরা আপনাদেরকে, আপনারা গ্রুপে আমাদেরকে বলবেন যে আমি ওই আসরটা বুঝি না, এটা বুঝি না, তাহলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসটা আমরা শেষ করে আগামী ক্লাসে আমরা পরীক্ষা নিয়ে তারপরে আমরা 19 থেকে অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো আমরা শিখবো। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শেখার পরে আমরা পরবর্তীতে যাব ইংলিশ লেসনে। বাংলা যদি আপনি ভালো পারেন তাহলে ইংরেজি এমনিতে পারবেন, কিন্তু বাংলায় যদি আপনি আসর দিতে না পারেন ইংরেজি দিতে পারবেন না, কারণ বাংলা আর ইংলিশ একই। আর ইংরেজির জন্য আলাদা কোনো আসর নাই, এই বাংলা যে আসরগুলো ইংরেজিতে সেম আসরগুলাই। তাহলে কারো কোনো প্রশ্ন নাই আজকের ক্লাসে নাকি? থাকলে করতে পারেন। নতুন যিনি আসছেন, আপনার কি কোনো প্রশ্ন আছে? আপনার কাছে আজকে মনে হয় একটু কঠিনই মনে হবে, যেহেতু আজকে আপনি ফার্স্ট। কার কোনো প্রশ্ন আছে? আমি আমি আমার একটা প্রশ্ন আছে। জি জি। আহ, এটা হইছে যে আপনি চক আর টকের যে উদাহরণটা দিছিলেন, হ্যাঁ মানে আচরে কি, এটার মধ্যে স্যার চরটা তো আমরা জানি উপর থেকে নিচে, হ্যাঁ তাহলে উপরে। কর যে আচরটা হ্যাঁ এটা চর সাথে কেন নিচে হইবে আর এর- টক সাথে এটা কেন উপরে হবে উপরে বলছেন? হইলো? আচ্ছা, হ্যাঁ, একটা কথা মনে মানে রাখবেন। কর যে আচর আচ্ছা, একটা কথা মনে রাখবেন, একটা, আমাদের যতগুলা আসর, 3-এর 1 অংশ আছে, কয় অংশ আছে? 3-এর 1 অংশ আছে। 3-এর 1 অংশ যে আসরগুলো আছে সে আসরগুলার নির্দিষ্ট তাদের কোনো জায়গা নাই, কি নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই বসার। কিন্তু আমরা শিকার জন্য আমরা 3-এর 1 অংশে লিখি। এই বর্ণগুলা কোথায় বসবে? বসবে হচ্ছে তার আগের অথবা পরের বর্ণ কোথায় বসবে, তার আগের অথবা পরের বর্ণ। যেরকম ক হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, আমরা শিখছি 3-এর 1 অংশ নিচে, কিন্তু টক যখন লিখবো তখন তো ক হচ্ছে আমাদের উপরে চলে যাবে, কারণ এই ট হচ্ছে নিচ থেকে উপরে, এই টর কারণে কটা আমাদের উপরে চলে গেছে। অর্থাৎ হচ্ছে আমাদের, আবার মনে রাখবেন, 3-এর 1 অংশ আমাদের যতগুলো আসর আছে তাদের কোনো নির্দিষ্ট জায়গা নাই, তারা তার আগের অথবা পরের বর্ণ অনুযায়ী সে বসবে। আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন? ক নিয়ে আর কোনো প্রশ্ন আছে?
নাই স্যার আর। আচ্ছা, তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। আর হচ্ছে আপনারা 1 থেকে 18 পর্যন্ত প্রচুর প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে সবার আগে পরীক্ষা হবে 1 থেকে 18, তারপরে আমরা ব্যঞ্জন স্বরবর্ণে যাব। আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে স্বরবর্ণের প্রত্যেকটা বর্ণের যেগুলো ষাটলিপিতে আছে প্রত্যেকটা বর্ণের আসর আমরা দিয়েছি। আগামী ক্লাস থেকে আমরা সেই আসরগুলো আগে পরীক্ষা নেব, তারপরে হচ্ছে আমরা 19 থেকে 25 পর্যন্ত অর্থাৎ স্বরবর্ণগুলো আমরা শিখব। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। ভাই এই জায়গায় টিপ দিলে পরে থাকে না কি জন্য? এই যে কার্সন নাড়া দিলে চলে যায়। দুইটা মনে ওপেন হয়েছে, এই পাশে যেটা এটা হচ্ছে আপনার, এটার মধ্যে রেকর্ড।